স্বাধীন ঘোরের মধ্যে থেকেই মাথা ঝাঁকালো। তানজিদ আরও কিছু কথা বলে উঠে পড়ল। কেবিন থেকে বেরোতে যাবে তখনই কিছু একটা মনে পড়তেও ফিরে এসে বলল, আর হ্যাঁ, আমার মেয়ের সাথে ডোর ভাঙার বিষয়ে কোনো কথা বলবে না। ও তোমার সামনে দোষ স্বীকার করতে লজ্জা পাচ্ছে। মনে থাকে, মনে থাকে যেন বাবা, নয়তো এর জন্য তোমার থেকেও হিসাব দিতে পিছপা হবে না। তানজিদ চলে গেল। স্বাধীন চোখ বড় বড় করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে ও জোরে হেসে উঠল। হাসতেই থাকলো। হাসতে হাসতে বলল, রূপের আগুনের তাপে ভেঙে গেছে, কথাটা বলার রহস্য আজ বুঝলাম। আসলেই ঠিক বলেছে, যে শুটকির মতো চেহারা তা দিয়ে এক ঘুষিতে ডোর ভাঙা সম্ভব না। আপনার রূপের আগুনের তাপ সহ্য করতে না পেরেই ভেঙে গেছে বেচারা। বলে আরো অনেকক্ষণ ধরে স্বাধীন হাসতে থাকলো। স্বাধীন থামলেও হাসির রেশ এখনো রয়ে গেছে ওর চোখে মুখে। কিছু একটা ভেবে ভ্রু কুঁচকে বলল, আর একটা কথা, আমার সব রুমাল কি আপনার বাবা মেয়ে হাইজ্যাক করার পায়তারা করছেন নাকি? একদিন আপনি, আজ আপনার বাবা নিয়ে গেল। ভাবছি আরেকটা কিনে আন্টিকে দিয়ে আসবো। তারপর আরেকদিন গিয়ে আপনার দাদিকে একটা দিয়ে দিব। তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে আমার। আয়েশা 5 তলা বিল্ডিংয়ের 4 তলা 325 নম্বর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। দুইবার কলিং বেল বাজাতেই একটা 10 বছরের বাচ্চা ছেলে ছুটতে ছুটতে এসে দরজা খুলে দিল। আয়েশা বীরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কি অবস্থা, এখনো দুষ্টুমি করো? বীর দাঁত বের করে বলল। এখন এক্সপার্ট হয়ে গেছি, দেখতে চাও? আয়েশা ব্যস্ত হয়ে বলল, এত উপকার করতে হবে না, আমি অবিবাহিত অবস্থায় মরতে চাই না। বীরের মা বর্ষা এসে আয়েশাকে বলল। আরে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বর্ষাকে যতবারই দেখে ততবারই আয়েশা মুগ্ধ হয়ে যায়। কেউ দেখে বলবেই না যে উনি এক বাচ্চার মা। আর সবচেয়ে বড় কথা, কারো মুখের সাথে যেন হুবহু মিল খুঁজে পায়। কিন্তু কে সেটা এখনো জানে না আয়েশা। নিজের মুগ্ধতা কাটিয়ে আয়েশা বর্ষাকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো। আয়েশা ড্রয়িং রুমের একটা বড় চেয়ার টেবিলের কাছে গিয়ে বসে পড়ল। বীর নিজের রুম থেকে ব্যাগ বই নিয়ে এসে আয়েশার সামনে বসে পড়ল। আয়েশা পড়ানো শুরু করতে চাইলেই বীর আশেপাশে মায়ের অবস্থান আছে কিনা লক্ষ্য করে আয়েশার দিকে তাকিয়ে বলল, হেই সুন্দরী, সারাক্ষণ পড়া নিয়ে থাকলে হবে? আজ না আমার প্রথম দিন, আজ একটু আলাপ চাইতে করি। আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। এত ছোট ছেলে অথচ ওর কথাবার্তার কাছে প্রাপ্তবয়স্করাও যেন ফেল। নিজের হতভম্ব ভাব কাটিয়ে উঠে আয়েশা চোখ পাকিয়ে বলল, বেশি পাকনা হয়েছে তাই না? এক্ষুনি বর্ষা আপুকে বলে তোমার হাড় হাড্ডি ভাঙানোর ব্যবস্থা করছি, দাঁড়াও। বীর ব্যস্ত হয়ে বলতে লাগলো, এই না না, আমি বের করছি তো। তুমি অল্পতেই বেশি বুঝে ফেলো সুন্দরী। এই ছেলে আমাকে আন্টি বা খালামণি বলে ডাকবে, যেহেতু ম্যাম ডাক আমার পছন্দ না। সুন্দরী কি? বারে, সুন্দরীকে কি ডাইনি বলে ডাকবো? সে তো জানি না, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে প্রতিদিন এক্সারসাইজ করি, আর রাইমা খালামণির থেকে ক্যারাটেও শিখেছি, বুঝলে? তা তোমাকে ডেমো দেখাবো নাকি? বীর ব্যাগ থেকে বই বের করে সম্পূর্ণ মনোযোগী হয়ে বলল। খালামণি, এখানে এই গল্পটা কোন বিষয়ে লেখা হয়েছে? আয়েশা ঠোঁট টিপে হেসে ওকে পড়ানোয় মনোযোগ দিল। শুরুতেই বীরজা একটু আগ্রহ দেখিয়েছিল, কিন্তু তারপর থেকে নানাভাবে দুষ্টুমি করছে। ওকে কোনোভাবেই পড়া মাথায় ঢুকাতে পারছে না আয়েশা। বীরের দুষ্টুমিতে আয়েশার মাথার রগ দপদপ করছে। ও সেন্টিমার্কা মুখ বানিয়ে হতাশ শ্বাস ফেলে বীরের দিকে তাকিয়ে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠতে আচমকা বীর ভদ্র হয়ে গেল। বীরের এহেন পরিবর্তনে আয়েশা ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, পৃথিবী কি ঘুরে গেল নাকি? এত ভদ্র হলে কিভাবে? বীর বইয়ের দিকে চোখ রেখে বলতে লাগলো, মামু এসেছে, মামু এসেছে, দুষ্টুমি করো না। মামু এক আছাড় মারবে তোমাকে। সেটা তুমি ভাবো বাছা, আমার মতো ভদ্র মানুষ কোথাও খুঁজে পাবে না। আয়েশা মনে মনে বেশ খুশি হলো। বীরের মামুর সাথে ভাব জমিয়ে বীরকে আয়ত্তে আনার কৌশল শিখতে হবে। তাহলেই বীরের মুখটা কঙ্কালের মতো গোস্তহীন করা যাবে। কিন্তু বীরের মামুকে দেখে আয়েশার মুখটা যে কঙ্কালের মতো গোস্তহীন হয়ে যাবে তা কে জানতো। আয়েশার হৃৎপিণ্ড ভয়ে জমাট হয়ে গেল। নিঃশ্বাস নিতে ভুলে গেল। বাড়ির স্ত্রী কোয়ার্টারের চেয়ে সামান্য একটু বড় প্যান্ট আর টি শার্ট পরে উস্কো খুস্কো চুলে হাই তুলতে তুলতে ড্রয়িং রুমের সোফায় এসে ধপ করে বসে পড়ল। বীরদের দিকে না দেখে ও হাই তুলতে তুলতে বলল, তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'বীর' অত্যন্ত ভদ্র গলায় বলল, জি মামু। 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা কি তোমার পছন্দের সেই মহান ম্যাডাম এসে গেছে? 'তা
বারিশ নিজের এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে আবারও হাই তুলে বীরের দিকে তাকালো। সেখানে চোয়াল ঝুলে পড়া মুখের রসগোল্লার মতো বড় করে রাখা চোখের মালিক আয়েশাকে দেখতেই বারিশের হাই তোলা সম্পূর্ণ না হয়ে অর্ধেক অবস্থাতেই আটকে গেল। মেঝের উপর ভূমিকম্প তুলে বাড়ির সাইক্লোনের বেগে ওদের সামনে থেকে দৌড়ে পালালো। পালানোর সময় একবার উষ্টা খেয়েও পড়েছে বটে। আয়েশার হতভম্ব ভাব সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। ও বীরকে উদ্দেশ্য করে বলল, বাচ্চা আমি 5 মিনিটের জন্য একটু বাথরুমে গেলাম হাসার জন্য। এখানে হাসা ঠিক হবে না মনে হচ্ছে। শুধু 5টা মিনিট হেসে ফিরে আসবো, ঠিক আছে? গেলাম আমি। আটকানো যাচ্ছে না। পাক্কা 5 মিনিট বেয়াক্কেল হয়ে বীর টেবিলে বসে থাকলো। নিজের 10 বছরের জীবনে এতটা অবাকও হয়েছে বলে মনে পড়ছে না। সবচেয়ে বড় কথা, ওর মামুর মতো ছেলে এভাবে দৌড়াতে পারে সেটা ওর জানা ছিল না। আর না জানতো কেউ হাসার জন্য বাথরুমেও যেতে পারে। সত্যি সত্যি আয়েশা 5 মিনিট পরই চলে এসেছে। ওর মুখটা অত্যাধিক লাল হয়ে আছে, হয়তো হাসি আটকানোর চেষ্টা করার কারণে। আয়েশা গলা খাকারি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বীরকে বলল, বাচ্চা তাহলে পড়া শুরু করা যাক। বীর কিছু বলার আগেই বর্ষা ভ্রু কুঁচকে ওদের দিকে আস্তে আস্তে বলল। বাড়ি সেইভাবে ছুটে পালিয়ে গেল কেন? বীর বলে উঠল। মামা সেটা তো আমার মস্তিষ্কেও ঢুকছে না। আয়েশার আবারও দম ফাটিয়ে হাসি আসতে চাইল, কিন্তু পারদর্শিতার সাথে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আপু হয়েছে কি, ইউনিভার্সিটিতে যতটা মুড নিয়ে থাকেন বাসায় তার এক ছটাকও দর্শন মিলল না, তাই হয়তো লজ্জা পেয়েছি। বর্ষা অবাক হয়ে বলল। জি আপু। বীর চোখ বড় বড় করে বলল, কি সাংঘাতিক! মামু তোমার স্যার? মামু কি তোমাদের উল্টো লটকিয়ে বাড়ি মারে নাকি আছাড় মারে? আয়েশা হেসে উঠে বলল, না, তবে পড়াই না পারলে ক্লাসের সবার সামনে বিষে ভরা উম, উম, বান ছুঁড়ে দেয়, যা শারীরিক আঘাতের চেয়েও মারাত্মক। ছোট মানুষ বুঝতে না পেরে বলল, বিষে ভরা বান? কটু কথা, অপমান, বাছা, সেসব বাদ। তুমি পড়ায় মনোযোগ দাও। তুমি পড়ায় মনোযোগ না দিলে কিন্তু তোমাকে সপাত সপাত করে মারবো, ওকে? কোনো ছাড় নেই। এই যা, আমি তো মনে মনে খুশি ছিলাম এটা ভেবে যে তুমি আমাকে বিষে ভরা বান ছুড়বে। আয়েশা ভ্রু কুঁচকে বলল, খুশি হয়েছিলে কেন? কারণ অপমান আমার গায়ে লাগে না, বরং অপমান শুনতে মজাই লাগে। ওরে দুষ্টু, অনেক হয়েছে, এবার পড়ায় মনোযোগটা দাও দেখি বাছা। বর্ষা সামান্য হেসে বলল। ওর প্রতি একটুও দয়া দেখাবে না আয়েশা, ঠিক আছে? আয়েশা মাথা কাত করে হ্যাঁ বলল। বর্ষা চলে গেল নিজের সংসার সামলাতে। জাস্ট 1 মিনিট হয়তো বীর পড়ায় মনোযোগ দিয়েছিল, তারপর আবারও দুষ্টুমি শুরু। আয়েশা বুঝে গেল একে এইভাবে বাগে আনা সম্ভব না, অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। একটা পথ অবশ্য ছিল, কিন্তু সেটার কথা ভাবলে চলবে না। বাড়ির স্যারের প্রসঙ্গ তোলাই যাবে না। এই 1 ঘন্টায় বীরের জ্বালাতনে আয়েশার শরীর মন বিধ্বস্ত হয়ে গেল। ক্লান্ত পায়ে হেঁটে কাঁধের ভার্সিটির ব্যাকপ্যাকটা তুলে ও বর্ষার থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরোলো। এই এত সময় বারিশ একবারের জন্য ওর সম্মুখে আসেনি। লিফটে প্রবেশ করতে যাবে এমন সময় আয়েশার মনে হলো কেউ যেন ওকে দেখছে। চকিতে পিছু ঘুরতে দেখলো বীরদের পাশের ফ্ল্যাট 326 নম্বর ফ্ল্যাটের দরজাটা কেউ সশব্দে লাগিয়ে দিল। আয়েশা ভ্রু কুঁচকে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লিফটে প্রবেশ করলো। লিফটের দরজা বন্ধ হতেই 326 নম্বর ফ্ল্যাটের দরজা খুলে গেল। বাড়ির অপরিবর্তিত পোশাকে দরজায় হেলান দিয়ে বলল, এই মাথা মোটা মেয়ে আমার ভাগিনা কাছে শ্রেষ্ঠ টিচার। এটা শোনা আর দেখার আগে ছাদ থেকে ঝাঁপ দিলাম না কেন, বড্ড আফসোস হচ্ছে। আজকেও তুবার অ্যাপয়েন্টমেন্ট ছিল স্বাধীনের চেম্বারে। আসার পর থেকে তুবা খেয়াল করছে স্বাধীন বারবার মুখ লুকিয়ে হাসছে। এতে করে তুবার ভ্রু কুঁচকে গেল। আবারও স্বাধীনকে হাসতে দেখে তুবা কাটকাট গলায় বলল, এই যে মুচুর মুচুর করে হাসছেন কেন? আমাকে কি আপনার অতি আপনজন বলে মনে হচ্ছে? তাহলে বলে রাখছি, আমি কিন্তু জন্মের পর থেকে একবারও চশমা পরিনি। স্বাধীন মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক করে বলল, আপনাকে আমার আপনজন হতে হলে চশমা পড়তে হবে না, এমনিতে নিজের কথার মানে বুঝতে পারতে স্বাধীন থতমত খেয়ে চুপ হয়ে গেল। তোবাকেও অস্বস্তি ঘিরে ফেলল। রোমের মধ্যে পিনপতন নীরবতা ছেয়ে গেল। কয়েক মুহূর্ত পর স্বাধীন গলা খাকারি দিয়ে বলল, ভুলভাল ভাববেন না খবরদার। সাইকিয়াট্রিস্ট আর তার পেশেন্টের মধ্যে আপনা আপনি একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। আমি সেটার কথাই বলেছি। আপনারা মেয়েরা শুধু শুধু বেলাইনে চলে যান। তোবা লজ্জা কাটিয়ে উঠল।
মনের মধ্যে হঠাৎ একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। তবুও নিজের ফর্মে ফিরে এসে বলল, তাহলে শুরুতেই বলে দিতে পারতেন। কয়েক মিনিট নীরবতা পালন করার কি দরকার ছিল? স্বাধীন তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না, তবে পর মুহূর্তে বলে উঠল, আসলে আপনার মতো ঝগড়ুটে মেয়েকে অবাক হলে কিংবা লজ্জা পেলে কিংবা চুপচাপ থাকলে কেমন যেন কেমন লাগে সেটাই পরখ করছিলাম। তুবা ঠোঁটের কাছে কিছু কথার বুলি নিয়ে আসার আগে স্বাধীন ব্যস্ত হয়ে বলল, আমি আপনার দিকে তাকিয়ে থাকি এটা যেন ভাববেন না, ঠিক আছে? এটা আমার কাজের মধ্যেই পড়ে। তোবা কিছু বলল না। আবারও কোথাও যেন একটু খারাপ লাগা কাজ করলো। এরপর কয়েক মিনিট শুধু প্রফেশনাল কথাবার্তা চলল ওদের মাঝে। তোবা যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই স্বাধীন বলে উঠল, ও হ্যাঁ, নিজের রূপের আগুনের তাপ একটু সহনশীল পর্যায়ে রাখবেন। আমি বারবার কাচের ডোর পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার অত বেশি আবার টাকা পয়সা নাই। বউ বাচ্চা হওয়ার আগেই ফতুর হয়ে যেতে চাই না। শেষ কথাটা শুনে তোবার কেন জানি লজ্জা লাগলো। স্বাধীনের বউয়ের স্থলে হয়তো আনমনেই নিজেকে বসিয়ে ফেলেছে ও। ক্ষণকাল বাদে নিজের লজ্জা কাটিয়ে তোবা বলে উঠল, বাবা কি বলেনি এই টপিক আমার সামনে তুলে আমি পরকালে গিয়ে হিসাব নিব? স্বাধীন হেসে উঠে বলল, উপস, ভুলে গেছি। দোহাই লাগে হিসাব চাবেন না। আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তোবা কিছু না বলে দ্রুত ওখান থেকে চলে এলো। ওর আজ হঠাৎ এত লজ্জা লাগছে কেন? মুখে মুচকি হাসি ছড়িয়ে রেখে ও রিসেপশনে এসে গেল। হঠাৎ সামনে কিছু দেখতেই ওর ভ্রু কুঁচকে গেল। একটা সুন্দরী চশমা পরা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তোবার মেজাজ খারাপ হয়ে গেল। লম্বা লম্বা পা ফেলে মেয়েটার দিকে এগিয়ে গিয়ে দাঁত কিরমির করে বলল, এই মেয়ে, চশমা পরেছেন কেন? মেয়েটা হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে গেল, কিন্তু তোবার গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল। নিজেও সামান্য ঠাট বজায় রেখে বলল, কানে শুনি না তো, তাই চশমা পরেছি। তোবা মেয়েটার জবাবে থতমত খেয়ে গেল, কিন্তু দমে গেল না। কণ্ঠে তেজ রেখে বলল, কমেডি? ঠিক আছে, ডোন্ট কেয়ার। তা আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? বিয়ে না করলে বাচ্চা কাচ্চা কি বাজার থেকে নিয়ে আসবো? তোবা মনে মনে বলে উঠল, এ তো সাংঘাতিক চালু মেয়ে। না না, পরকালে গিয়ে এর থেকে হিসাব নিতেই হবে। তার আগে দুনিয়ায় একটু সামলাই। তোবা গলা খাকারি দিয়ে বলে উঠল। কোনো শেডিং ফেডিং আছে? মেয়েটা বুকে দুহাত গুজে বলল, সে তো আছেই, পরের মাসেই বিয়ে। তবে একটা কথা না বলে পারছি না, আমার হবু স্বামী বডি বিল্ডার, বুঝলেন? ভাবছি আপনার কথা তাকে বলবো, যেন দ্বিতীয়বার কাউকে এইভাবে ইনভেস্টিগেশন করার সাহস না দেখান। তোবা ভয়ে ঢোক গিলল। হঠাৎই নিজের কঠিন করে রাখা মুখটা হাসি হাসি করে জোরে জোরে হাসতে হাসতে বলল, আরে আরে, আপনি জিতে গেছেন। মেয়েটা প্রকুচকে বলল, মানে? আমি একটা প্রতিষ্ঠান থেকে এসেছি। আমার কাজ ছিল র্যান্ডম কোনো মেয়ের সাথে কর্কশ গলায় কিছু বেহুদা প্রশ্ন করা। সেই মেয়ে যদি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারে তাহলে সেই হবে বিজয়ী। আপনি সেটা জিতে গেছেন। মেয়েটার মুখের রাগ মিলিয়ে গেল। খুশিতে আটখানা হয়ে উঠল। উচ্ছ্বাসিত হয়ে বলতে লাগলো, সত্যি? উপস, আমি জিতে গেছি, ইয়াহু! বাই দ্য ওয়ে, আমার প্রাইজ কোথায়? তোবা এবার ফ্যাসাদে পড়ে গেল। জোরপূর্বক হাসতে হাসতে বলল, গিফট? ও হ্যাঁ হ্যাঁ, গিফট আছে তো। তোবা মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কি মুসিবত, গিফট কোথায় পাই? গিফট না দিলে তো আমার রক্ষে থাকবে না। হঠাৎ নিজের ব্যাকপ্যাকে একটা চকলেটের প্যাকেট পেতেই তোবার মুখে খানিকটা হাসি ফুটল। আবার খারাপও লাগলো। এটা নতুন প্রোডাক্ট এসেছে। আয়েশার সাথে খাবে বলে কিনেছিল, কিন্তু কি আর করার, বুকে পাথর চেপে রেখে দিয়ে দিল ওই চশমা বলে ভয়ঙ্কর মহিলাকে। আয়েশা ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে বসে আছে। কিছুক্ষণ আগেই ফিরেছে ও। সাবাস বাদাম খেতে খেতে ওর পাশে এসে বলল, বাচ্চাটার অন্ধকারের দিকে এগিয়ে যাওয়ার সূচনা তাহলে করে আসলে? আয়েশা কটমট দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না ক্লান্তির কারণে। কিন্তু সাবাস থামল না, পুনরায় বলতে লাগলো, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, তোর মতো অপদার্থকে কেউ কিভাবে পড়ানোর জন্য বলতে পারে? দেশটা আর দেশ নেই রে, বিদেশ হয়ে গেছে। কেন, তোর হিংসা হচ্ছে? সাবাস মনে হচ্ছে কোনো জোকস শুনল, এমন একটা ভাব করে বলল, হিংসা? আর তোকে? আমার এতটা অধপতন হয়নি রে বাল। আয়েশা রেগে গিয়ে সাবাসকে মারতে ধরলে সাবাস বসা থেকে উঠে পড়ল। এমন সময় শাহনাজ চিপস খেতে খেতে ওদের দিকে আস্তে আস্তে বলল, আসার সাথেই শুরু হয়ে গেল।
দুই ভাই বোনের কাছাকাছি যেতে আচমকা শাহনাজ স্লিপ কেটে চিৎপটাং হয়ে পড়ে গেল। তবে এবারে কিছুটা ভিন্নতায় এসেছে। পড়ার সময় শাহনাজ দুই হাত দিয়ে নিজের দুই ভাই বোনকেও নিজের সাথে পড়তে বাধ্য করেছে। তিনজনই মেঝেতে ধড়াম করে পড়ে ব্যথায় আর্তনাদ করছে। তুষার সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি সুন্দর দৃশ্য। সত্যি তো, একা কেন পড়তে যাবে? সবাইকে নিয়ে পড়া উচিত। সাভাস এক হাত দিয়ে তুষারকে টেনে নিয়ে বলল, তাহলে তুই দাঁড়িয়ে আছিস কেন? নে, তুই আমাদের সাথে গড়গড়ি খা। ঠিক বিকেল 5টার দিকে আয়েশা 325 নম্বর ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো। আজকেও বীর এসে দরজা খুলে দিল। পূর্বের ন্যায় বীর বই খাতা নিয়ে টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। আয়েশা বীরের দিকে তাকিয়ে হঠাৎই হেসে উঠল। এতে করে বীর খানিকটা হকচকিয়ে গেল। আয়েশা ভ্রু নাচিয়ে বলল, কাল তুমি দুষ্টুমি করেছো আর আজ আমি দুষ্টুমি করব। দেখি দুষ্টুমিতে কে বেশি পারদর্শী। বীর বোকা বোকা চোখে আয়েশার দিকে তাকিয়ে থাকলো। আয়েশা নিজের ব্যাকপ্যাক থেকে কয়েকটা চিপসের প্যাকেট বের করলো। তা দেখতেই বীর সেগুলো নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আয়েশা সেটা নিজের পেছনে লুকিয়ে ফেলে বলল, এইভাবে তো পাওয়া যাবে না বাচ্চা। আমাকে একটা করে লেসন কমপ্লিট করে দেবে আর একটা করে চিপস দিবে। বীর ঠোঁট উল্টে বলল, সুন্দরী, তুমি এমন করতে পারো না। আমি পারি বাচ্চা, আমার বাড়িতে একটা ভাই আছে। ওর সাথে থাকতে থাকতে আমিও টুকটাক বাটপাড়ি শিখে গেছি। নাও এবার শুরু করো দেখি বাচ্চা। বীর প্রথমবারের মতো খুবই ডেডিকেশনের সাথে পড়তে লাগলো আর বারবার আর চোখে চিপসের প্যাকেটের দিকে তাকাতে লাগলো। তা দেখে আয়েশা বিজয়ীর হাসি হাসলো। ও কাল বর্ষার থেকে বীরের সবচেয়ে পছন্দের খাবার কি তা জেনে নিয়েছিল। এই ব্র্যান্ডের চিপস বলতে বীর পাগল, আর সেটারই ফায়দা তুলল আয়েশা। বর্ষা ড্রয়িং রুমে এসে ছেলেকে পড়তে দেখে অবাক হয়ে বলল, এ কেমন দৃশ্য দেখছি আমি? এটা কি আদেও সত্যি বীর পড়াশোনা করছে? মাম্মা চুপ করো, ডিস্টার্ব করবে না একদম। বর্ষা চুপ করলো। বীর কিছু ম্যাথ সলভ করছে। বর্ষা আয়েশার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল। স্ন্যাক্সগুলো টেবিলে রেখে বর্ষা আয়েশার পাশের চেয়ারে বসে বলতে লাগলো, বীর সবচেয়ে বেশি ভয় করে বারিশকে, তবুও বারিশ ওকে এতটা মনোযোগের সহিত পড়াতে পারেনি কখনো। বীর সেটা হতেই দেয়নি। এই অসাধ্য সাধন তুমি কিভাবে করলে আয়েশা? ছোটোখাটো ট্রিক অবলম্বন করেছি আর কি। বীর সামান্য হাসলো। বীর হঠাৎ মাথা তুলে বলল, মাম্মা, নানিমণি তোমাকে ডেকেছিল তখন। বর্ষা বসা থেকে উঠে বলল, যাচ্ছি। বর্ষা যেতে ধরলেই আয়েশা ভ্রু কুঁচকে বলল, আপনারা এই ফ্ল্যাটেই থাকেন না? থাকি, কিন্তু পাশের ফ্ল্যাট মানে 326 নম্বর ফ্ল্যাটে বারিশ আর আম্মু থাকে। এই ফ্ল্যাটে আমি আর আমার স্বামীই থাকি। বীর কপট রাগ দেখিয়ে বলল, তুমি আর বাবা মানে? আমি কোথায় গেলাম? ওর কথা শুনে আয়েশা আর বর্ষা হেসে উঠল। বর্ষার হয়ে আয়েশা বলে উঠল, তুমি এখন এই আয়েশা হোসেনের সামনে বসে আছো, ঠিক আছে? বর্ষা ইতিমধ্যে চলে গেছে। তাই বীর বলে উঠল, হ্যাঁ সুন্দরী। আয়েশা চোখ শুরু করে ওর দিকে তাকাতেই বীর পুনরায় ম্যাথ করতে লাগলো। বর্ষা যাওয়ার কিছুক্ষণ পরে বারিশ চলে আসলো। আয়েশা এক পলক তাকিয়ে দেখলো আজও ভদ্রবেশে এসেছে। টি শার্ট আর ট্রাউজার পরে, চুলগুলো ভালোভাবে সেট করেই এসেছে। ওকে দেখতে এই আয়েশার গতকালের কথা মনে পড়ে গেল। ফলশ্রুতিতে প্রচণ্ড হাসি পেল, কিন্তু জোরে জোরে শ্বাস নিয়ে আয়েশা সেটাকে আটকে নিল। বারিশ সোফায় বসে একটা ম্যাগাজিন পড়তে লাগলো। আয়েশা তাকায়নি বারিশের দিকে। ওর একদম পছন্দ নয় গোমরা মুখ স্যারকে। কথা অনুযায়ী বীরকে আপাতত 3টা চিপস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ শুধু আর একটা চিপস পাওয়া বাকি আছে বীরের। বারিশ ম্যাগাজিনটা পাশে রেখে বীরের পাশের চেয়ারে গিয়ে বসে ওর পড়াশোনার অবস্থা দেখতে লাগলো। এতে করে আয়েশার প্রচণ্ড অস্বস্তি আর সাথে লজ্জা লাগতে লাগলো। কারণ নিজের পড়াশোনায় যে কমপ্লিট করতে পারে না, সে এসেছে অন্যকে পড়াতে। ছ্যা ছ্যা। ক্ষণকাল বাদে বারিশ আয়েশার দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক এতটা ডেডিকেশন যদি নিজের পড়াই দিতে তাহলে ক্লাসের শেষের সারির স্টুডেন্ট হতে না তুমি। নিজের নতুন ছাত্রের সামনে নিজের এমন অপমান শুনে লজ্জা লাগলো আয়েশার। মাথা নিচু করে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলতে লাগলো, কে চায় পড়তে? আমি তো ভাই বিয়ে করে স্বামী সেবা করার পক্ষপাতী। বারিশ ভ্রু কুঁচকে বলল, কি বললে? আয়েশা জোরপূর্বক 32 পাটি দাঁত বের করে বলল, নাথিং স্যার, আমার এত প্রশংসা করার জন্য ধন্যবাদ। শেষের দিক থেকে গণনা করলে কিন্তু আমি টপে আছি।
এটাও যার তার কর্ম নয়, বুঝেছেন? আমি তো এটা ভেবেই চরম আনন্দিত। বারিশ আহম্মক হয়ে গেল। যার লজ্জা নেই তাকে লজ্জা দেওয়া অসম্ভব ব্যাপার বটে। বীরের পড়া কমপ্লিট হতে আয়েশা ওর হাতে আর একটা চিপসের প্যাকেট দিয়ে বলল, নাও তোমার শেষ পারিশ্রমিক। বলেই ও ব্যাকপ্যাক কাঁধে চাপিয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলল, ফিয়ামানিল্লাহ বাচ্চা, ফিয়ামানিল্লাহ বাচ্চা, ফিয়ামানিল্লাহ। বীর দাঁত কেলিয়ে হাত নাড়াতে নাড়াতে বলল। ফি আমানিল্লা সুন্দরী। আয়েশা চোখ পাকিয়ে বীরের দিকে তাকিয়ে ইশারায় ওকে হুমকি দিয়ে চলে গেল। আয়েশা চলে যেতেই বারিশ কাটকাট গলায় বীরকে বলল, মামু, তোমার কিছু সীমা নির্ধারণ করে দিতে হবে। আমি যা বলছি সেসব বিনা বাক্যে মেনে চলবে, নয়তো মেরে পাছা লাল করে দিব তোমার। আয়েশার ব্যস্ত সময় চলছে। প্রথম 1 মাসও বীরকে প্রতিদিনই পড়াবে, তারপর সপ্তাহে 3 দিন করে। এখন পর্যন্ত 15 দিন কেটে গেছে, তাতেই আয়েশার অবস্থা নাস্তানাবুদ। সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে বারিশের দেখা পাওয়া। এটা বাদ দিলে বাকিগুলো ভালোই লাগে আয়েশার। প্রথম ক্লাস শেষে তুবা আর আয়েশা ভার্সিটিতে বসে আছে। তুবা সেই তখন থেকে একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কিছু কল্পনা জল্পনা করছে। ওর অবস্থা থেকে আয়েশা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল,